দীর্ঘ ১৫ বছরে শেখ হাসিনার ভয়াবহ গুমের গোপন নথি প্রকাশ করল সাহসী নারী ডক্টর নাবিলা ইদ্রিস। সব জায়গায় এভিডেন্স পুরানো হয়, পুরো এন্টায়ার বিল্ডিং এর স্ট্রাকচার পরিবর্তন করে ফেলা হয়। কোনো বন্দিশালার ভিতরেই টয়লেট, যেখানে তাদেরকে ঘুমাতে হতো রাতে, সেই জায়গায় তারা ঘুমাতে পারত। আমি সেজদা দিলে মাথায় লেগে যেত, আবার রুকু দিতে গেলে পিছনের সাইড লেগে যেত। এই 5 দিনের মধ্যে 3 দিন এইভাবে আমাকে লকআপের সঙ্গে ঝুলায় রাখা হয়। শুধু একটাই দোষ ছিল, আমি বলছি আমি নিকাব খুলবো না, আমি পর্দা করি। এই পরিমাণ টর্চার করার আমি এত পরিমাণ অসুস্থ হয়ে যায়, সাথে সাথে আমার পিরিয়ড হয়ে যায়। আমাদেরকে বলি যে আমার তো প্যাড লাগবে, পরে এটা নিয়ে অনেক হাসাহাসি করে ওরা। কারেন্টের শর্ট দিয়েছে, একটা বালতি দিছে, বালতির মধ্যে পানি ছিল, পেশাব করতে দিচ্ছে, অনেক পানি খাওয়ানোর পরে পেশাব করার সময় কারেন্টের শর্ট লাগে। ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো, আমাদের বাহিনী নিয়ে যেত 300-400 মিটার ইনটু দ্য বর্ডার, নিয়ে যে ওই বাহিনীর হাতে হ্যান্ড ওভার, গুলি করে মেরে ফেলার পরে পেটটা চিরে দেওয়া হতো এবং বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে দেওয়া হতো বা ইটের বস্তা, যাতে ওনাদেরকে যখন ধাক্কা মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে তখন তারা ডুবে যেতেন। ইনজেকশন দিয়ে মারা হতো, তার লাশটা রেল লাইনে ফেলে দেওয়া হতো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দীর্ঘদিন ধরে যে গুম শব্দটি কেবল নিস্তব্ধ কক্ষে ফিসফিস করে উচ্চারিত হতো, এক অকথিত আতঙ্কের প্রতীক হয়ে জনপদে বাসা বেঁধেছিল, আর সে রহস্যের জট খুলতে শুরু করেছে এক সাহসী নারীর হাত ধরে। ডক্টর নাবিলা ইদ্রিস গুম কমিশনের এক অনবদ্য সদস্য। যা করছেন এবং যা করে চলেছেন তা এক কথায় অবিশ্বাস্য। প্রায় যেন রূপকথার মতো তার অদম্য সাহস আর দৃঢ়চেতা মনোভাব রাষ্ট্রের প্রতিটি ক্ষমতাশালী দপ্তরের বিরুদ্ধে এক অভিনব যুদ্ধ ঘোষণা করছেন। র্যাব, পুলিশ, ডিবি, এনএসআই, সামরিক বাহিনী, বিচার বিভাগ, এমন কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নেই যাদের বিরুদ্ধে তিনি গুম হওয়া ভিকটিমদের বয়ান ও অকাঠ্য প্রমাণ সহ অভিযোগ হাজির করেননি। এই কাজটি কেবল দুঃসাহসিকেরাই নয়, রীতিমতো অসম্ভব বলে মনে করতেন অনেকেই। 5 আগস্ট পরবর্তী সময় সরকার তো পরিবর্তন হয়েছে, কিন্তু এর মানে না যে বাহিনীগুলোতে যারা দোষী তারা পরিবর্তন হয়েছে নেসেসারিলি। 5 আগস্ট পরবর্তী অত্যন্ত দ্রুততার সাথে প্রচন্ড লেভেলে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়। Destruction of evidence is itself a criminal offense. জাস্ট মনকে মন কাগজ পুরানো হয় সব জায়গায়। ডিজিএফআই বলেন, র্যাব ইন্টেলিজেন্স বলেন, এনএসআই বলেন, সব জায়গায় এভিডেন্স পুরানো হয়। তারপরে বিভিন্ন জায়গায় এই ধরনের পুরা এন্টায়ার বিল্ডিং এর স্ট্রাকচার পরিবর্তন করে ফেলা হয়। ডক্টর নাবিলা ইদ্রিস আরও বলেন, ব্যারিস্টার আরমান আমাদের যে জবানবন্দি দিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে অন্য বন্দীদের সাথে, অর্থাৎ ব্রিগেডিয়ার আজমি বা মাইকেল চাকমার যারা ছিলেন ডিজিএফআইয়ের হাতে, তাদের জবানবন্দির সাথে খানিকটা পার্থক্য ছিল। তার মধ্যে 2টি খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের জন্য ছিল। সেটি হলো অন্যদের চোখ 24 ঘন্টা বন্ধ থাকতো না এবং হাত 24 ঘন্টা বাঁধা থাকতো না, কিন্তু ব্যারিস্টার আরমানের থাকতো। যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, 24 ঘন্টা হাত করে রাখা হতো। কোথায় আছি বলা হতো না, কয় তারিখ বলা হতো না, সময়টা বলতো না। আমি বারবার তাদেরকে বলতাম যে নামাজ পড়ার জন্য সময় জানা দরকার, কিভাবে নামাজ পড়বো, তারা বলতে বলা যাবে না, আদেশ। ডক্টর নাবিলা বলেন, তখন আমরা বুঝতে পারি ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আজমি এবং মাইকেল চাকমা একই জায়গায় 3 জনকে রাখা হয়নি। তো সেল থেকে বের করে তখন আমি চোখ বাঁধা অবস্থা থাকলেও আমি ক্লিয়ারলি আমি বুঝতে পারি যে আমি বের হয়ে একটু কয়েক কদম সামনে যে একটা ছোট্ট সিঁড়ি ক্রস করে ঘুরতেছি। যে আয়না ঘরে ব্যারিস্টার আরমানকে রাখা হয়েছিল সেখানে ঢোকার সময় তিনি সিঁড়ি দিয়ে উঠেছেন এবং ঠিক তার পরপরই কয়েকটি সিঁড়ি নেমেছেন। ডক্টর নাবিলা বলেন, এটি শুনেই আমার সাথে সাথে বুঝে যায় যে উনি কোথায় ছিলেন, কারণ গোটা বাংলাদেশে একটি বন্দিশালায় আছে যেটি এই বর্ণনাকে ম্যাচ করে। জবানবন্দিতে আরমান আরও বলেন, তার পায়ের নিচে ছিল মসৃণ ঠান্ডা টাইলস ছিল। ছোট্ট সিঁড়ি যখন ক্রস করে যাই তখন এটা 5 থেকে 7 কদমের সিঁড়ি হবে এবং খালি পায়ে আমাকে যতবার বের করা হয়েছে তখন খালি পায়ে পরে যে আমাকে জুতা পরা হয়েছে বের করা হয়েছে, খালি পায়েটা আমি একদম ক্লিয়ারলি বুঝে দিয়েছি যেটা সিঁড়ি টাইলস লাগানো সিঁড়ি ছিল। কিন্তু ওই রুমে অলরেডি আমরা অক্টোবরের মধ্যে অভিযান একটা চালিয়েছিলাম, আমরা ইন্সপেক্ট করে এসেছিলাম, ওখানে কোনো টাইলস ছিল না, ওটা সম্পূর্ণ সিমেন্টের একটা ফ্লোর। সো আমরা কর্মকর্তাদের ডেকে, অফিসারদের ডেকে জিজ্ঞেস করা শুরু করি যে টাইলস কই। একটা সিঁড়ির পাশে যখন এই মার্কটা থাকে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, ডু ইউ থিঙ্ক? কারণ আমি তো বিল্ডিং এর এক্সপার্ট না। টাইলস, এই সিঁড়ি টাইলড ছিল। এই প্রশ্নটা আমার মনে আছে ওনাদের মোটেও পছন্দ হয় না, কারণ ওনারা এত বড় বড় কর্মকর্তা, আমরা জিজ্ঞেস করছি টাইলস কই, কথার তো কোনো মানে নাই।
কিন্তু আমরা শিখছিলাম টাইলসের ভিতরে এই মিস্ট্রিটা লোকেটেড, এটা যদি সলভ করতে পারি আমরা মিস্ট্রি সলভ করতে পারবো। ওই সিঁড়ি তো দুইটা সাইড থাকে, একটা লে সাইড একটা লে সাইড, তো ওপর দিকে সিমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু এই সাইডটায় ওইখানে মিস করে দিয়েছিল সিমেন্ট দিতে। তো ওখানে যেটা ছিল টাইলসের পিছনে দেখবেন গ্রিড আছে, চারকোনা গ্রিডের ছাপ রয়ে গেছিল। তা আমরা ওই ছাপগুলো দেখে বুঝতে পেরেছিলাম যে টাইলস অবধারিতভাবে ওখানে ছিল। এত দূর টাইলস ছিল ধরেন এই যে দেখা যায়। ব্যারিস্টার আরমানকে আমরা ছবি আঁকতে বলেছিলাম যে আপনি আঁকেন তো, যে আপনার চোখ বন্ধ ঠিক আছে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আপনি কোন দিকে যান। তো উনি একটা ছবি এঁকে দিয়েছিলেন সুন্দর করে, যে সোজা যে বাইরে গেলে সেলে ঢোকা যায়। এখন আমরাও সোজা যে বাইরে ঢোকা যায় না, কোথাও দেয়ালের সাথে ধাক্কা লাগে। ওইখানকার যখন ছবি ব্যারিস্টার আরমানকে দেওয়া হয় তখন ব্যারিস্টার আরমান বলেন যে এখানে কি কিছু হয়েছে দেয়ালে, দেয়ালটা মানে কি জানি একটা তারতম্য আছে, এরকম একটা উনি ইন্ডিকেশন করেন। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে কলিগরা আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করে একটা ম্যাপ ওনাদেরকে এঁকে দেওয়া হয়। সেখানে বলা হয় যে এই দেয়ালটা মাপেন, আপনি ইন্টারনাল যে দৈর্ঘ্য এটা মাপেন, এন্ড দেন বাইরে যে ওই একই দেয়ালের এক্সটার্নাল দৈর্ঘ্য মাপেন। যদি 7 ফিটের উপরে পার্থক্য পান তাহলে বুঝবেন যে এইখানে কোনো একটা সেল আছে যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো ওনারা মাপেন, মেপে আমার মনে আছে যে আমাকে খুব এক্সাইটেডলি ফোন দিয়ে বলেছে যে 10 ফিটের উপরে জায়গা আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে দুটো দরজা ছিল, এই দরজা দিয়ে আমরা ঢুকতে আগ্রহী, যেটা আমরা চাই না সেটা হলো লিন্টেল, যে মাঝখানে যেগুলো কিছুতে আধা থাকতে। তো ওই যে জায়গাগুলোতে একটু তারতম্য দেখা যাচ্ছিল দেয়ালে, সেই জায়গাগুলোতে ছোট ছোট ফুটা করা হয় এরকম হাতুড়ি দিয়ে পিটিয়ে। তো ওই ফুটার ভিতরে মাথা গলিয়ে দেখা যায় যে ঠিক ব্যারিস্টার আরমান যে বর্ণনাটা দিয়েছেন যে সেল, টাইলস, বাথরুম সব অক্ষত অবস্থায় আছে, ওরা জাস্ট নতুন দেয়াল বানিয়ে দিয়েছিল ওখানে। হ্যাঁ, আমরা ব্যারিস্টার আরমানের রুম পেয়ে গেছি। এখন টাইলস কতটুকু আছে, টাইলস গুলো কিন্তু যে করে হোক বাঁচাতে হবে, ঠিক আছে? উনি টাইলস চিনেন, যাতে কোনো টাইলস নাই না হয়ে যায়। ওই যে অ্যাকচুয়ালি ওরা এখান থেকে বের করে নেয় জিনিস, ওরা টাইলস গুলো এখান থেকে উঠে ভিতরের স্টোর। 8 বছর এখানেই যাবে। এছাড়াও কিছু সেল ছিল এত ন্যারো যেখানে বন্দি শুতে পারতো না, শুধু পা কুটিয়ে কোনো মতে ওখানে থাকতো। সেলের সাইজ ছিল 3.5 ফিট বাই 4 ফিট। বন্দিশালার ভেতরে ছিল টয়লেট, রাতে সেখানে তাদেরকে ঘুমাতে হতো কিন্তু তারা ঘুমাতে পারতো না। নিয়ে যাওয়ার পরে যেখানে আমাকে নিয়ে গেল সেটা হলো একটা ছোট একটা সেল। ছোট সেল বলতে 3.5 ফিট পাশে, আর লম্বা হলো আপনার 4 ফিটের থেকে একটু বড়। অর্থাৎ আমি সেজদা দিলে মাথায় লেগে যেত, আবার রুকু দিতে গেলে পিছনের সাইড লেগে যেত গ্রিলের সাথে, এরকম একটা অবস্থা ছিল। প্রসাবের জন্য আমরা এরকম বাইরেতে হইতো ফ্লোরে, এখানে টাক দিলে আমরা আসবো। প্রসাবে ধরছে মিউজিক ছেড়ে দিয়েছি, ওই আওয়াজও তাদের কাছে পৌঁছায় না। মিউজিকের সাথে তো ওটা হারায় যায়, ওই সাউন্ড তো আর পাবে না। এরকম প্রসাব পায়খানা করে দিয়েছে আমার সামনে, আবার এটা আমরাই পরিষ্কার করতেছি। তারা দিয়ে যে করে তারা দিয়ে পরিষ্কার করে। সে আল্লাহর কাছে বলতে যে আল্লাহ আমার মেরে ফেললেই ভালো, এই কষ্ট দেওয়ার দরকার কি। যারা বন্দী ছিল ওই বন্দিশালায় থাকাটাই হচ্ছে দুঃসহ মানসিক যন্ত্রণা। কোনো কোনো বন্দীকে হ্যান্ডকাপ পরিয়ে জানালায় গ্রিলের সাথে বেঁধে রাখা হতো সার্বক্ষণিক, ফলে সে শুতেও পারতো না, কোনো রকম ওইভাবেই বসে থাকতো। এই যে এর জানালার মধ্যে একটা হাতে এই পাশে ঝুলাই রাখছে আর একটা হাতে এই পাশে। এই 5 দিনের মধ্যে 3 দিন এইভাবে আমাকে লকআপের সঙ্গে ঝুলাই রাখা হয়। শুধু একটাই দোষ ছিল আমি বলছি আমি নিকাব খুলবো না, আমি পর্দা করি। মানে আমার পিরিয়ডের ডেট ছিল অনেক লেটে, এই পরিমাণ টর্চার করার আমি এত পরিমাণ মানে অসুস্থ হয়ে যায়, সাথে সাথে আমার পিরিয়ড হয়ে যায়। তারপর ওনাদেরকে বলি যে আমার তো প্যাড লাগবে, পরে এটা নিয়ে অনেক হাসাহাসি করে ওরা। বন্দীদের যেখানে হ্যান্ডকাপ পরানো হয়েছে সেখানে কেটে গেছে, রক্ত পড়েছে, তারপরেও কিন্তু তাকে নামানো হয়নি, বরং ওখানেই পেটানো হতো এবং নানান কথা জিজ্ঞাসা করা হতো। কোনো কোনো ক্ষেত্রে তাকে চেয়ারে বসানো হতো। চেয়ার আবার 2 ধরনের ছিল। এক ধরনের চেয়ার ছিল সেটি কাঠের ফ্রেম বা কাঠের চেয়ার, সেখানে ইলেকট্রনিক শক দেওয়ার ব্যবস্থা থাকতো। চেয়ারে বসে ইলেকট্রনিক শক দেওয়ার যন্ত্রের সাথে সংযোগ স্থাপন করে দিত শরীরে, কখনো কানে, কখনো নখে, কখনো পায়ে শক দেওয়া হতো। আমার কানের লতার মধ্যে লাগাইছিল, ওই যে কি ওইটা ওই যে কি ইলেকট্রিক ওটা বলতে পারবো না, কিন্তু মনে হলো যে ঠাডা পড়ে মাথা মধ্যে, সুইচ দেওয়ার লাগলে মনে ঠাডা বলবো। অনেকের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় বালতিতে পানি রেখে প্রস্রাব করতে বলা হতো যাতে গোপনাঙ্গে ইলেকট্রনিক শক লাগে। কারেন্টের শর্ট দিয়েছে, একটা বালতি দিছে, বালতির মধ্যে পানি ছিল, পেশাব করতে দিচ্ছে, অনেক পানি খাওয়ানোর পরে পেশাব করতে দিচ্ছে। পেশাব করার সময় কারেন্টের শর্ট লাগে, বালতির পানির মধ্যে যখন পেশাব করে তখন কারেন্টের শর্ট লাগে।
কোনো কোনো ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো, কোনো কোনো ক্ষেত্রে নখে সুই ঢুকানো হতো এবং কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো। মাথা নিচে দিক পা উপর দিক দিয়ে ঝুলে, আর আমার শরীরে কোনো পোশাক রাখে নাই তখন। দুই হাতে বাঁধতো, বাঁধার পরে এমনি বসায়া এই জায়গাটা লাঠি ঢুকাইতো, লাঠি বড় একটা লাঠি ঢুকাইতো, লাঠি ঢুকায় লাঠিটা আমরা দইরা এই যে দুইটা চেয়ার নিত, এই দুইটা চেয়ারের উপরে আমরা ঝুলাইতো, আমাদেরকে পিড়াইতো। তারা গান গাইতো, এক এক সময় মমতাজের গান গাইতো যে বুকটা ফাইটা যায়, এই কথা গান, আবার দিল তো পাগল হয়ে এই গান কইতো আর পিড়াইতো। মিডিয়া